আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বাংলাদেশ ক্রমেই সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হচ্ছে। ভারত সরালো পরিবার, যুক্তরাজ্য জারি করলো সতর্কতা। আমি দুদিন আগে এক ভিডিওতে বলেছিলাম, ভারত যখন তাদের কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিল, তখনই আমি বলেছিলাম যে যুক্তরাজ্যের বাংলাদেশস্থ হাই কমিশনার সারা কুক দিল্লিতে আকস্মিক সফরে গেছেন। সফরটা কি জন্য? ভারতের মনোভাব বোঝা যে বাংলাদেশের নির্বাচনে আসলে কোন পাল্লাটা ভারী, কার দিকে ঝুঁকে পড়ছে। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে পশ্চিমাদের ঝোঁকটা বাংলাদেশের ইসলামপন্থী দল জামাতে ইসলামের দিকে। এটা সাম্প্রতিক সময়ে এটা তৈরি হয়েছে 1-1.5 মাসের মধ্যে খুব তীব্রভাবে। তো সেই ঝোঁকটা আছে, কিন্তু এই ঝোঁকটা বাংলাদেশ কি উতরে যাচ্ছে? বাংলাদেশ কি শান্তির দিকে চলে যাচ্ছে? শান্তির দিকে যে যাচ্ছে না, সেই চিহ্নগুলো কিন্তু খুব সুস্পষ্ট। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারত বাংলাদেশে তাদের হাই কমিশনে কূটনীতিকদের যে পরিবারের সদস্যরা, তাদের ইতিমধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এবং গত রাতে খবর পাওয়া গেল যে সারা কুক দিল্লি সফরে গেলেন, পশ্চিমা দেশের অন্যতম এক প্রভাবশালী দেশের প্রতিনিধি বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, তিনি ফিরে আসবার পরে যুক্তরাজ্য বাংলাদেশ নিয়ে একটা সতর্কতা জারি করলো। এবং এই সতর্কতা মাঝে মাঝেই তারা জারি করে থাকে, কিন্তু এবারের সতর্কতাটা একটু ব্যতিক্রম। কারণ এখানে পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করে এটির সতর্কতা জারি করা হয়েছে। আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম ক্রমেই সংঘাতপূর্ণ হয়ে উঠছে। বলা হচ্ছে যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পার্বত্য চট্টগ্রামে অস্থিরতার আশঙ্কায় ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের FCDO সর্বশেষ তথ্য অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের জেলাগুলিতে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের নাগরিকদের। যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতায় উল্লেখ করা হয়েছে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। দেশ জুড়ে রাজনৈতিক সভা সমাবেশ বাড়বে। এ সময় বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। ব্রিটিশ নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় বিকল্প পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মতো দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি বেশি থাকায় অতি জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকায় ভ্রমণ না করতে বলা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যেসব এলাকায় ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে সেখানে জরুরি অবস্থায় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া কঠিন হতে পারে। FCDO সতর্ক করে বলেছে, সরকারের নির্দেশনা অমান্য করে কোনো নাগরিক ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে তাদের ভ্রমণ বীমা বাতিল পর্যন্ত হতে পারে। এছাড়া নারী, প্রতিবন্ধী ও একা ভ্রমণকারীদের জন্য আলাদা সাধারণ নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে অবস্থানকালে ইমেল অ্যালার্টের মাধ্যমে নিয়মিত পরিস্থিতির হালনাগাদ তথ্য জানাতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। ব্রিটিশ সরকার বাংলাদেশে আরও উদ্বেগের সঙ্গে সন্ত্রাসী হামলা ও সহিংসতার আশঙ্কা করছে। বাংলাদেশে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি ও সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা বলেছে FCDO। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে উগ্রবাদী গোষ্ঠীগুলো তৎপর রয়েছে। তারা যে কোনো সময় হামলা চালানোর চেষ্টা করতে পারে। বিশেষ করে রেস্তোরাঁ, গণপরিবহন, ভিড় এলাকা, ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশগুলোতে এ ধরনের হামলার ঝুঁকি বেশি। ধর্মীয় সংখ্যালঘু এবং ইসলাম বিরোধী হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতে পারে।
এই অবস্থায় বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা বিষয়ে বলা হয়েছে 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্থিতিশীল। ব্রিটিশ সরকারের তরফ থেকে এমনটা বলা হচ্ছে। আবার এই সারাকুক দিল্লিতে গিয়ে তার মনোভাব বোঝাবার চেষ্টা করেছেন, যাদের সাথে আলাপ করেছেন, ভারত সরকারের সাথে আলাপ করবার শেষ পর্যন্ত চেষ্টা ছিল। আমরা জেনেছিলাম যে হয়তো আলাপ হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আলাপ হয়নি। যাদের সাথে আলাপ করেছেন তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশ পরিস্থিতি ভালো আছে, বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং গণতন্ত্র উত্তরণের পথে এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু আসলে কিসের গণতন্ত্র, কিসের কি? বাংলাদেশ একটা সংঘাতপূর্ণ দেশের কাতারে নেমে যাচ্ছে। আমি বরাবরই বলি, ইতিমধ্যে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের কার্যালয় বাংলাদেশে কাজ শুরু করেছে। বাংলাদেশে অচিরেই না জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেরও কাজ করবার প্রয়োজন হয়ে পড়ে। এগুলো আসলে সেগুলোই বলছে, এই যে পরিবার সরিয়ে নেওয়া, সংঘাতপূর্ণ দেশ থেকে কিন্তু পরিবার সরিয়ে নেয়। ইরাক, ইরান কিংবা ইউক্রেন বা এই সব দেশ, আফগানিস্তান, এইসব দেশ থেকে কূটনীতিকরা বিভিন্ন সময়ে তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা বিভিন্ন দেশ সরিয়ে নিয়েছে। আজকে বাংলাদেশে শুরু করলো ভারত পরিবার সরিয়ে নেওয়া। যুক্তরাজ্য ভ্রমণ সতর্কতা জারি করলো। আগামীকালকে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতা জারি করবে। একদিকে তারা জামাতিকরণ করছে দেশ, আর একদিকে দেশ ঢুকে যাচ্ছে সংঘাতের দিকে, যার কারণে তারা নিজেরা নিজেদের কিন্তু সতর্কতা বজায় রেখে চলছে, আর আমাদেরকে একটা অতল গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। শেষ কোথায়, কিভাবে শেষ হবে আমরা দেখতে থাকি। এছাড়া এটা যে শেষ করবে কে করবে এই দেশে এই মুহূর্তে? এই যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করছে তারা করবে। তারা তো এই যে সরকারটি সংঘাতের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়েছে তাদেরই তো সমর্থক। আমি বরাবর বিভিন্ন কন্টেন্টে এগুলো বলছি। আবার আরেকটি জিনিস লক্ষণীয়, খেয়াল করে দেখুন যে যুক্তরাজ্য পার্বত্য চট্টগ্রাম জুড়ে তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে। কেন? সেখানে মিয়ানমার সংকটের কারণে, মিয়ানমারের যুদ্ধ। আপনারা জানেন যে আমাদের সীমান্তের ওপারে কখনো কখনো যুদ্ধের দামামা, যুদ্ধের ছিটে ফোঁটা এপারেও চলে আসে, তাদের গোলাগুলি এপারেও চলে আসে, বোমা বিস্ফোরণ এপারেও চলে আসে, সীমান্তের এপারেও চলে আসে। এবং ওই যুদ্ধের আঁচটা যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে। ওখানে অনেকগুলো গ্রুপ, সরকারি জান্তা বাহিনী আছে, আরাকান আর্মি আছে, রোহিঙ্গাদের বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে, আরসা আছে, আরএসএ আছে। কাজেই ওই অঞ্চলটা ইতিমধ্যে যুদ্ধ খেলা চলছে। যুদ্ধের মধ্যে যে আমাদের বাংলাদেশ ভূখণ্ড যে কোনো সময় ঢুকে যাবে, যুক্তরাজ্যের এই সতর্কতা, পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই সতর্কতা, তারই একটা আভাস বলতে পারেন। আমরা আভাস পাচ্ছি কিন্তু বিভিন্নভাবে যে মিয়ানমার সীমান্ত আমাদেরকে কিন্তু ভোগাতে পারে। আমরা সেদিকেই যাচ্ছি। বাংলাদেশ নিশ্চিত একটা সংঘাতপূর্ণ দেশের কাতারে ঢুকে ইতিমধ্যেই গেছে, আরো তীব্রভাবে ঢুকে যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, তো কি হয়েছে? নির্বাচন হবে, কি হবে? কিচ্ছু হবে না। সংঘাতপূর্ণ দেশের কাতারে আমরা ঢুকে যাচ্ছি। এই মুহূর্তে এ পর্যন্তই। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অনেকদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানকে নিয়ে কথা বলি না। মাঝে মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেন যে ভাই, ক্যান্টনমেন্টের কোনো খবর আছে কিনা, জেনারেল ওয়াকার কি করছেন। একেবারে অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্টের মতো আমরা অনেকদিন কোনো খবর পাচ্ছি না। খবর যে একেবারে হয় না তা না, কিন্তু আমরাই অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছি এই জেনারেল ওয়াকারের ব্যাপারে। এই যেমন গত 18ই জানুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টে একটা দরবার হলো, সেনা দরবার হলো, আবার একটা অফিসার্স অ্যাড্রেস হলো। সেই অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকার অফিসারদের উদ্দেশ্যে কথা বললেন, দরবারেও আলাপ হলো। তো এই দরবার এবং অফিসার্স অ্যাড্রেসে মোটামুটি ঢাকায় যারা ছিলেন তারা যোগ দিয়েছেন ফিজিক্যালি, আবার অনলাইনে সারা বাংলাদেশ থেকে অনেকে যোগ দিয়েছেন।
তো এখানে কি আলাপ হলো? আগে একটা দরবার হলে বা অফিসার্স অ্যাড্রেস হলে আমরা খুব আগ্রহী হতাম, কি আলাপ হলো সেটা আবার ইনফরমেশন কালেক্ট করবার জন্য আমার কিছু পরিচিত লোক আছে, তাদের একটু আগেই অ্যাসাইনমেন্ট দিয়ে রাখতাম। তো এইবার আর কেউ কোনো আগ্রহ দেখায়নি, এবং আগ্রহটা মানে আপনারা হয়তো কোনো মিডিয়ায় পেয়েছেন কিনা, আই ডোন্ট নো, কোনো ইউটিউবারের কাছে শুনেছেন কিনা। তো এটা নিয়ে আবার আর্মির মধ্যে একটা রিয়াকশন হচ্ছে যে ওয়াকার চেয়েছিল এটা নিয়ে আলোচনা হোক। তো পরবর্তীতে সে তার পিআর টিমকে বলেছে যে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মূল মাধ্যমে যেন একটু আলোচনা হয়। কিন্তু কি আলোচনা হবে? এইখানে উনি আলোচনা করেছিলেন বেসিক্যালি যে নির্বাচনটা যে হবে সেইখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন যেন অবাধ এবং নিরপেক্ষ হয় সেজন্য ভূমিকা রাখতে হবে, এটা ইনশিওর করতে হবে যে ভোটাররা যেন ভোট কেন্দ্রে নিরাপদে গিয়ে নিশ্চিন্তে ভোট দিয়ে আবার নিরাপদে বাসায় ফিরে আসতে পারে। তো এইটা শুনে আমার এক সাংবাদিক বন্ধু বললেন, তাহলে তো এবার আর নির্বাচন সুষ্ঠু হইল না ভাই। আমি বললাম, কেন? উনি তো বললেন সুষ্ঠু হবে, ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যাবে, ফিরে আসবে। বললো এটাই তো সমস্যা। জেনারেল ওয়াকার খান যখন যেটা বলেন ঘটনা তার উল্টো হয়। যেমন 5ই আগস্ট আপনাদের মনে আছে, তিনি সে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিল আপনাদের জান মালের দায়িত্ব আমি নিলাম। তো তারপরে জান মালের দায়িত্ব আপনারা দেখছেন, সারা দেশ মবের হাতে জিম্মি হয়ে গেছে। মব সন্ত্রাস, মব সন্ত্রাস, মব সন্ত্রাস, আর্মি কোথাও নাই। তিনি বললেন বিডিআর নিয়ে তদন্ত করা যাবে না, ফুল স্টপ। বিডিআর এর তদন্ত রিপোর্ট একটা মন গড়া রিপোর্ট দিয়ে দিল। তিনি আরো অনেক কিছু বলছেন, 31শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। ইলেকশন হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। তিনি বলেন এক কথা, তিনি নিজেও জানেন যে হি ডাজন্ট মিন দ্যাট। সে নিজে এগুলো বলে আমাদের লাভ দেওয়ার জন্য। তার যে এই স্বভাব, তাকে যারা সেনাবাহিনীতে চেনে অনেকদিন ধরে, তার এই স্বভাবের কথা সবাই জানে। সে হলো নাটক করে, মানে আপনি যা শুনতে চান আপনাকে সেই কথাটা বলবে, কিন্তু ওর মনের মধ্যে এক কথা থাকে। প্রচন্ড স্বার্থপর একটা মানুষ। এই যে নির্বাচনে সেনাবাহিনীর সদস্যদের বলছে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে, ঠিক তখনই জামাতে ইসলাম কিন্তু ডক্টর ইউনূসকে গিয়ে বলেছে যে নির্বাচনী কেন্দ্রে তারা সেনাবাহিনীকে চায় না। কেন চায় না? আমি সহ আমরা অনেকেই বলেছি, এবং এটা প্রমাণও আছে যে জেনারেল ওয়াকার জামাতি, সে ছাত্র জীবনে শিবির করতো বলে শোনা যায়, এবং পরবর্তীতে তার ক্যারিয়ারে সে জামাতের পারপাস সার্ভ করছে। হি ওয়াজ ভেরি ক্লোজ টু ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে আজমি স্যারের, সে তার স্যার আজমি স্যারের খুবই ঘনিষ্ঠ। আজমি স্যারের কথা মতো এই আর্মিদের আইসিটিতে সে অ্যালাউ করলো। তো সব মিলিয়ে তার এই জামাতি অবস্থান, অথচ জামাতি ইসলাম আজকে ডক্টর ইউনূসকে গিয়ে বলছে যে সেনাবাহিনী যেন ভোট কেন্দ্রে না থাকে। কেন এরকম হলো? জামাত কেন এই ওয়াকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? এইটা ইন্টারেস্টিং। এটা এই জামাতের একটা থিঙ্ক ট্যাঙ্কের সাথে আমার একটা সূত্রের যোগাযোগ আছে। আমি মাঝে মধ্যেই বলেছি, আমি সেই সূত্রের মাধ্যমে কিছু খবর পাই। তো এই কারণে জামাতের কাছে সর্বশেষ যে খবর, যে জেনারেল ওয়াকার পোল্টি খেয়েছে। জেনারেল ওয়াকার কি পোল্টি খেয়েছে? জেনারেল ওয়াকার এখন আর জামাতকে ক্ষমতায় নেবার ব্যাপারে আগ্রহী না। অথচ দেখেন, পাকিস্তান থেকে যতগুলো উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বাংলাদেশে এসেছে, সবাই ওয়াকারকে বলে গেছে আসন্ন নির্বাচন যদি হয় তাহলে জামাতকে যেন ক্ষমতায় আনার জন্য সে চেষ্টা করে, এবং সে কিন্তু কথাও দিয়েছে যে সে জামাতকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে। কিন্তু সেই ওয়াকার হঠাৎ পোল্টি খেয়েছে। তারেক রহমানের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে শোনা যায়, এবং তারেক রহমানের পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে মানে জেনারেল ওয়াকার সেনাপ্রধান থাকবে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে 2027 পর্যন্ত জেনারেল ওয়াকারের যে রেগুলার টার্ম, সেই টার্ম পর্যন্ত সে সেনাপ্রধান থাকবে। এবং এটি জানার পর জামাত ইসলাম কিন্তু ক্ষুব্ধ হয়েছে, এবং তাদের একজন বললেন যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে। অর্থাৎ শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন, এবং শেখ হাসিনার পারিবারিক আত্মীয় সে। সব কিছুকে সে মানে পুরা চোখ উল্টায় দিছে এগুলো সত্ত্বেও। এবং যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, সে যে আমাদের সাথে করবে না সেটা আমরা সবসময় কেয়ারফুল ছিলাম। আমরা এর আগে তাকে মুনাফেকও বলেছি, এবং সে কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেটা প্রমাণ করেছে।
এমন কোন গোয়েন্দা সংস্থা নেই যারা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানানোর ব্যাপারে আপত্তি তোলেনি। বিদেশি, দেশি সব গোয়েন্দা সংস্থা, ইভেন সেনাবাহিনীর ভেতর থেকেও যে গোয়েন্দা ইনফরমেশন, সেখানে শেখ হাসিনাকে বলা হয়েছিল জেনারেল ওয়াকারকে যেন সেনাপ্রধান না করা হয়। সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিলেন এবং জেনারেল ওয়াকার 2 মাসও লাগেনি শেখ হাসিনাকে তার প্রতিদান দিয়েছেন। এবার সে জামাতের সাথে পল্টি খেয়েছে এবং গত সপ্তাহে আপনারা দেখেছেন ফেসবুকে একটা, যে বর্তমান যে সেনাবাহিনীর সিজিএস ছিলেন এই 21 তারিখ পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর পূর্ব মানে পিআরএল ছুটিতে গেছেন। তো সেখানে একজন সিএস হবে, তো শোনা গেল যে আর্ম ফোর্সেস এর প্রিন্সিপাল স্টাফ অফিসার কামরুল তিনি সিজিএস হবেন এবং বর্তমান যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছেন লেফটেন্যান্ট জেনারেল ফজুর, তিনি পিএসও হবেন। কিন্তু এই যে এটা হবেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলও চেয়েছিলেন যে কামরুল, লেফটেন্যান্ট জেনারেল কামরুল সিজিএস হোক, লেফটেন্যান্ট জেনারেল ফজুর পিএসও হোক, কিন্তু এটা শেষ মুহূর্তে ওয়াকার থামিয়ে দিয়েছেন। ওয়াকার বলেছেন ইলেকশনের আগে এই চেঞ্জটা হলে মানুষ কি বলবে, এরকম দুনফুন বলেছে, কিন্তু মূল কথা হলো যে কামরুল সম্প্রতি একটু মানে তার পারিবারিক ভাবে বিএনপি হলেও সে একটু জামাত ঘেঁষা হয়ে গিয়েছিল, পাকিস্তানের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, ফয়জুরও তাই। তো কামরুল ফয়জুর যদি বেটার পজিশনে আসে তাহলে সেটা জামাতকে উপকৃত করবে, এই কারণে এটি ঠেকিয়ে দিয়েছেন জেনারেল ওয়াকার এবং এদের পরিবর্তে একটি অপেক্ষাকৃত জুনিয়র যিনি বর্তমানে বিদেশে পোস্টেড মধ্যপ্রাচ্যে, তাকে এনে সিজিএস করার চেষ্টা করা হচ্ছে বলে আমাদের সূত্র মারফত জানতে পেরেছি। তো এই হলো আমাদের জেনারেল ওয়াকার খান। তিনি তার এই পোলটি এবং তিনি জামাতের সূত্রটাই বলল যে এই শেখ হাসিনা সরকারের যে পতনের জন্য সে নাকি প্রচুর টাকা খেয়েছে এবং সে এতটা স্বার্থপর যে নিজের স্বার্থের কারণে সে যে কারোর সাথে চোখ উল্টা দিতে পারে, যে কোনো সময় পোলটি খাইতে পারে এবং টাকা দিয়ে তাকে কেনা যায়। প্রিয় বন্ধুরা, যারা জানতে চেয়েছিলেন জেনারেল ওয়াকার খানের আপডেট, তাদের জন্য আজকের এই পর্বটা। ভালো থাকবেন, সুস্থ